কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের ছেলেটা যখন আমাকে ফোন করলো তখন প্রায় ৯টা বাজে। অফিস যাওয়ার তাড়া থাকায় তাড়াতাড়ি দরজা খুলে প্যাকেটটা নিতে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে একটু অবাক হলাম। ২৬-২৭ বছরের এক যুবক, পরনে অত্যন্ত সাধারণ জামা প্যান্ট, সুঠাম চেহারা, ৬ ফুটের কাছাকাছি লম্বা, দেখতেও বেশ সুশ্রী। এই রকম একটা ছেলের হাতে আমার অর্ডারের প্যাকেটটা দেখে কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, এই কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের মালিক কি আপনি? ছেলেটি আমাকে অবাক করে বলল, না, সে ডেলিভারি ম্যান। আমি প্যাকেট সমেত বিলটা নিয়ে টাকাটা দিয়ে বললাম, আপনার চেহারা এত সুন্দর অথচ এই কাজ করেন? ছেলেটি একটু হাসলো, তারপর বলল, আপনি ওই কবিতাটা পড়েননি, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে। কথাটা শুনে আমি চমকে উঠলাম, হাত থেকে প্যাকেটটা পড়ে গেল। প্যাকেটটা তুলে দেখি ছেলেটা চলে গেছে। সিঁড়ির দিকে শূন্য দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে দরজা বন্ধ করে ভিতরে চলে এলাম। সত্যি কথা বলতে কি, একটা ডেলিভারি ম্যানের মুখ থেকে এই রকম একটা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই কিছুটা ধাক্কা খেয়েছি। কেরিয়ার তৈরি করবার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সময় পাঠ্য বইতে যেটুকু কবিতা, নাটক, নোবেল পড়ার সুযোগ হয়েছে ওই পর্যন্তই। আলাদা করে সাহিত্য সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি ইভা মিত্র, বাবা আর বোনের সঙ্গে এই শহরে থাকি। একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি। বোন কলেজে 2nd ইয়ারে পড়ে। বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। রাশভারী লোকটা নিজের স্ট্যাটাস সম্পর্কে অত্যন্ত সচেতন। 6 বছর আগেও রাত দিন ব্যবসা করে দৌড়ে বেড়াতেন। সেই লোকটাই মা মারা যাওয়ার পর থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। প্রয়োজন ছাড়া কথা বলেন না, কাজ ছাড়া বাইরে বের হন না। দিন 7 পর ব্যাংকের ইয়ার এন্ডিংয়ের কাজ চলছিল, তাই একটু রাত করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ নজরে পড়ল রাস্তার ধারে লাইট পোস্টের বড় আলোটার নিচে সেদিনে সেই ডেলিভারি দেওয়া ছেলেটি কয়েকজন পথশিশুকে পড়াচ্ছে। অবাক হলাম এই ভেবে, আজকালকার ছেলেরা যেখানে পার্টি, পলিটিক্স, ডেটিং, আড্ডা, মোবাইল ঘাটার পিছনে সময় কাটিয়ে দেয়, সেখানে এই ছেলে পথশিশুদেরকে নিয়ে সময় কাটায়। কেন জানি সেই মুহূর্তে মনে হয়েছিল ছেলেটির সঙ্গে আলাপ করা দরকার। গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ছেলেটির দিকে এগোলাম। সে তখন পথশিশুদের পড়ানোয় ব্যস্ত। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পথশিশুদের একজন আমি দাঁড়িয়ে আছি দেখে ছেলেটিকে ইশারা করতেই ঘাড় ঘুরিয়ে ছেলেটি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলল, ম্যাম, কিছু বলবেন? আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে সেদিনও ছেলেটিকে যে জামা প্যান্টে দেখেছিলাম আজও সে সেটা পরে আছে। আমি একটু হেসেই বললাম, চিনতে পেরেছেন? সে 2-3 দিনের দাড়ি না কাটা মুখে একটু লজ্জা লজ্জা হাসি হেসে বলল, ডেলিভারি ম্যানরা একবার কোনো ঠিকানা বা ব্যক্তিকে দেখলে চট করে সেটা ভোলে না। কথাটা কানে লাগলেও প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, আমার কিন্তু আপনার এই পথশিশুদের পড়ালেখা করানোর উদ্যোগটা খুব ভালো লেগেছে। সে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলল, একটু পড়ালেখা না শিখলে মানুষ হবে কি করে, আর মানুষ না হলে দেশটাকে ভালোবাসবে কি করে? অনেকে অনেক কিছু বলে, কিন্তু সত্যিটা কি জানেন? বলে আমার দিকে ফিরে বলল, এই দেশটাকে কেউ ভালোবাসে না, তাই এদের মানুষ হতে শেখাই যাতে অন্তত দেশটাকে ভালোবাসতে পারে। কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা, এরা সারাদিন কি করে? এবার সে একটা হাত পকেটের মধ্যে রেখে অন্য হাতটা দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, সারাদিন ময়লার ভিতর থেকে ছেঁড়া জুতো, বোতল, টিন, প্লাস্টিক কুড়িয়ে দিনের শেষে সেগুলো বিক্রি করে দুটো পেটের ভাত জোগাড় করে। আমি অবাক হয়ে বললাম, এরা স্কুলে যায় না কেন? সেখানেও তো পেট ভরে খাবার পাওয়া যায়। ছেলেটি আমার মুখের দিকে একবার তাকিয়ে মাথাটা নিচু করে বলল, স্কুলে ভর্তি হতে গেলে বাবার নাম লাগে, কিন্তু এরা তো কেউ তাদের বাবার নাম জানে না। বুঝতে পারলাম বেশিরভাগ পথশিশুরাই পরিচয়হীন। মনটা খারাপ হয়ে গেল। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে মনে হলো ছেলেটার ফোন নাম্বারটা নিয়ে রাখলে হয়, মাঝে মধ্যে বাচ্চাগুলোকে সাহায্য করা যাবে।
কথাটা ভেবে আবার ঘুরে দাঁড়িয়েই দেখি বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলাম, কি বলো? বাচ্চাগুলোর মধ্যে একজন বলল, মামা বললেন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে। ছেলেটির দিকে তাকালাম, দেখলাম উল্টো দিকে মুখ করে ফোনে কার সঙ্গে কথা বলছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কি? একজন বলল তার নাম লালু, আরেকজনের জয়দেব। যে এগিয়ে এসে তার মামার কথা বলল তার নাম শঙ্কর, আর মেয়েটার নাম তানভীর। শঙ্করকে জিজ্ঞাসা করলাম, তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কি করে করব? শঙ্কর বলল, কারেন্ট অফ না হলে আমরা প্রতিদিন 8টা থেকে এখানে থাকি, শুধু বর্ষাকাল আর বেশি শীত পড়লে থাকি না। জিজ্ঞাসা করলাম, তখন কোথায় থাকো? বলল, মামার ঘরে। বললাম, মামা কোথায় থাকে? সে বলল, এই তো এখানেই, ওই যে বাড়িটা, ওই বাড়িটার একটা ঘরে থাকে। বললাম, তোমাদের মামার সঙ্গে কে কে থাকে? সে বলল, মামা চারিদিকে বইপত্র ছড়িয়ে রেখে একাই থাকে। বললাম, তোমাদের কারো ফোন নাম্বার আছে? শঙ্কর বলল, আমাদের তো নেই, মামার আছে। বললাম, তুমি নাম্বার জানো? লালু বলল, আমরা সবাই জানি, মামা বলে রেখেছে কোনো রকম অসুবিধা হলে ওই নাম্বারে ফোন করতে। বললাম, মামার নাম আর নাম্বারটা বলো। আমি দীপু মজুমদার। বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন। একা একটা চিলেকোঠার ঘর ভাড়া করে সেখানে থাকি। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর অনেক ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউতে সিলেক্ট হওয়া সত্ত্বেও টাকা দিতে পারিনি বলে শেষ মুহূর্তে নাম বাদ চলে গেছে। চাকরির অনেক চেষ্টা করেও যখন বুঝতে পারলাম টাকা বা খুঁটির জোর না থাকলে আজকালকার দিনে সেটা পাওয়া খুব মুশকিল, তখন সেই আশা ছেড়ে ডেলিভারি ম্যানের কাজে যোগ দিয়েছি। যে দেশে চাকরির বিনিময়ে শিক্ষাগত যোগ্যতা বিচার করা হয়, সে দেশে ক্লাস 8 পাস যোগ্যতার বিচারের একটা কাজ করি। কেউ কেউ বলে ছোট কাজ, অথচ এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে। ঘুরে ঘুরে বেড়ানো, নতুন নতুন মানুষের সংস্পর্শে আসা, যোগাযোগ হওয়া। 4 দেওয়ালের মধ্যে 10টা 5টা অফিস করলে আকাশটাকে দেখতে পেতাম না, কিন্তু এখন আকাশটাকে খুব ভালো করে দেখি। যখন মনটা খারাপ হয় তখন কোনো নদীর ধারে অথবা ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশটার দিকে তাকিয়ে কোনো মন ভালো করার কবিতা পাঠ করি। মনটা ভালো হয়ে যায়, আবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ি। আমার যা কাজ তা সন্ধ্যের আগেই হয়ে যায়। তারপর নিজের ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি 3টে ছেলে মেয়েকে পড়াতে। সেখান থেকে 8টার মধ্যে ফুটপাতে এসে তানভীরদের নিয়ে বসি। আজ একটু অবাক হয়েছি, 2 বছর ধরে ডেলিভারি ম্যানের কাজ করছি, কাউকে দেখিনি গাড়ি থেকে নেমে এসে আলাপ করতে, পথ শিশুদের সঙ্গে কথা বলতে, বিশেষ করে যে কিনা একজন মেয়ে। জয়দেবদের বললাম, আজ আর ভালো লাগছে না, তোরা ঘরে যা। বলে আমিও আমার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। পরদিন অফিসের বস বললেন, দীপু, তোমার নামে পার্সেল আছে। একটু অবাক হয়ে বললাম, আমার নামে পার্সেল? কে, কোথা থেকে পাঠিয়েছে? বস বললেন, গ্লোরিয়া ফ্যাশন হাউস থেকে এসেছে। প্যাকেটটা যেহেতু আপনার নামে, আপনি এটা খুলে দেখতে পারেন। একটু দ্বিধা নিয়ে বসের সামনেই প্যাকেটটা খুলে ভিতরের জামা প্যান্টগুলো সাইজ দেখে মনে হলো সেগুলো শঙ্কর তানভীরদের। আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই দামি জামা প্যান্টগুলো দিল কে? সারাদিন কাজের চাপে ভুলেই গিয়েছিলাম, বিকেলে হিসেব বুঝিয়ে দিয়ে চলে আসছি। তখন বস বললেন, আপনার প্যাকেটটা নিয়ে যান। প্যাকেটটা হাতে নিয়ে সবে অফিস থেকে বেরিয়েছি, ফোনটা বেজে উঠল। ধরে বললাম, কুইক অনলাইন ডেলিভারি সার্ভিস থেকে বলছি। ও প্রান্ত থেকে একজন মহিলা ফোন করে বললেন, আপনি কি দীপু বলছেন? আমি বললাম, হ্যাঁ ম্যাম। ও প্রান্ত থেকে বললেন, জামা প্যান্টগুলো পেয়েছেন? আমি বললাম, হ্যাঁ। উনি আবার বললেন, ওগুলো আপনার বাচ্চাদের। সাইজগুলো ঠিক না হলে গ্লোরিয়াতে ফেরত পাঠিয়ে সঠিক সাইজগুলো বলে দিলে ওরা আবার পাঠিয়ে দেবে। বললাম, আপনি কে বলছেন? ঠিক বুঝতে পারলাম না। ও প্রান্ত থেকে বললেন, ওই যে 2 দিন আগে রাত্রে আপনাদের সঙ্গে দেখা হলো না, আমি সেই ইভা বলছি। আমি চিনতে পেরে বললাম, ম্যাম, আপনি নিজে হাতে ওদের দিলে ওরা বেশি খুশি হতো।
ওর প্রান্ত থেকে ইভা বললেন, না না, তার কোনো দরকার নেই, আপনি দিলেই হবে। ঠিক আছে, এখন ছাড়ছি, পরে আপনাকে ফোন করব, বলে ফোনটা কেটে দিলেন। আমি প্যাকেটটা হ্যান্ডেলে ঝুলিয়ে মোটর সাইকেলটা স্টার্ট দিলাম। ইভা ম্যাম এখন প্রায় সময়ে অসময়ে ফোন করেন। কোথায় আছি, কি করছি খবরাখবর নেন। মাঝে মধ্যে অফিস থেকে বাড়ি ফিরবার পথে ফুটপাতে জয়দেব তানভীরদের সঙ্গে সময় কাটিয়ে যান, চা খান। দিন 10 আগে বাচ্চাগুলোকে সাথে করে আমার ঘরেতে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র গুছিয়ে পরিষ্কার করে বসার উপযোগী করে দিয়ে গিয়েছিলেন। 3 মাস পর বেলা 2:30-3টে হবে, ডেলিভারির কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ইভা ম্যাম ফোন করে খুব উদ্বিগ্ন কণ্ঠে বললেন, দীপু, আপনি কি খুব ব্যস্ত এখন? আমি বললাম, না তেমন একটা না। কেন? ইভা বললেন, আপনি কি একটু কলেজ রাস্তায় যেতে পারবেন? আমার বোনটা স্কুটি চালিয়ে ফিরছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ও যা বলল মনে হচ্ছে ওর হাত ভেঙেছে। আপনি যদি ওকে একটু নার্সিংহোমে নিয়ে। আমি কথা শেষ করতে না দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আপনি ওনার নাম আর কোন জায়গায় আছেন সেটা টেক্সট করে দিন, বলে ফোনটা কেটে দিয়ে গাড়ির স্পিডটা বাড়ালাম। ঘটনাস্থলে পৌঁছে দেখলাম স্কুটিটা হেডলাইট ভাঙা অবস্থায় রাস্তায় তখনও পড়ে আছে। একটু দূরে চায়ের দোকানের সামনে একটা মেয়ে বসে, তাকে ঘিরে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে দেখলাম মেয়েটির চুড়িদার জায়গায় জায়গায় ছেঁড়া, গায়ের ওড়নাটা দলা করে কোলের উপর রেখে তার উপর ভাঙা হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে যন্ত্রণা কাতর অবস্থায় বসে আছে। একটু কাছে গিয়ে বললাম, আপনি কি ইতু? ইতু বলল, দিদি কি আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ বলে বললাম, আপনি কি আমার বাইকের পিছনে বসে ডাক্তারের কাছে যেতে পারবেন, নাকি টোটো ভাড়া করব? ইতু যন্ত্রণা কাতর অবস্থায় আমাকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, আপনার অসুবিধা হবে না তো? সে কথার উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে স্কুটিটাকে রাস্তা থেকে তুলে দোকানের পাশে রেখে গাড়ি থেকে চাবিটা খুলে পকেটে রেখে পিঠের ব্যাগটার মধ্যে ইতুর বই খাতা, ব্যাগ, মোবাইল ঢুকিয়ে বুকের সামনে ঝুলিয়ে ইতুকে বললাম, আপনি দুদিকে পা দিয়ে বসুন। ইতু বলল, হাত ঝুলিয়ে রাখতে পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে। আমি তার ওড়নাটা দিয়ে হাতের তলা দিয়ে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে বললাম, একটু তো যন্ত্রণা হবেই, চলুন ডাক্তারের কাছে যাই, ঠিক হয়ে যাবে। আমি ইতু হাত ভেঙে চায়ের দোকানে বসে যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, সেই সময় দিদির পাঠানো ছেলেটা সামনে এসে দাঁড়াতেই তাকে দেখে অবাক হয়ে যন্ত্রণা ভুলে ছেলেটাকে লক্ষ্য করছিলাম। ছেলেটার চাউনি, চলন বলনের মধ্যে একটা স্মার্ট অথচ সমীহ ভাব আছে। কথাবার্তা শুনলে মনে হয় বেশ শিক্ষিত, অথচ ব্যাগটা দেখে মনে হয়েছে সে ডেলিভারি ম্যানের কাজ করে। আমার অবাক হওয়ার দুটো কারণ। প্রথম কারণ, আমি কখনো এত সুন্দর চেহারার কোনো ডেলিভারি ম্যান দেখিনি। দ্বিতীয়ত, যে দিদির ধারে পাশে কেউ ঘেঁষতে সাহস পায় না, সেই দিদির মতো একটা মেয়ের সাথে এই অর্ডিনারি ডেলিভারি ম্যানের কি সম্পর্ক? ছেলেটি আমাকে নার্সিংহোমে না নিয়ে গিয়ে একেবারে এক্স-রে করে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে এসে অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়া মাত্র আমাকে অবাক করে সেই ডাক্তার বলে উঠলেন, দীপু কি হয়েছে? দীপু আমাকে দেখিয়ে বলল, হাত ভেঙেছে, বলে এক্স-রে প্লেটটা এগিয়ে দিল। 1 ঘন্টার মধ্যে হাত প্লাস্টার করে দীপু আমাকে বাড়িতে পৌঁছে খাতা, বই, মোবাইল, ব্যাগ, এক্স-রে প্লেট আর ওষুধ দিয়ে চলে গেল। কলেজের সিনিয়ররা অনেকে অনেকভাবে চেষ্টা করেছে আমার সাথে ভাব করতে, সেখানে তাদেরকে আমার কেউ যোগ্য বলে মনে হয়নি। অথচ এই মোস্ট অর্ডিনারি দীপু যত সময় আমার সাথে ছিল তত সময় আমার ব্যথা যন্ত্রণা ততটা অনুভব করতে পারিনি। অথচ দীপু চলে যেতেই আমার যন্ত্রণা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি বুঝতে পারছি না আজ হঠাৎ করে আমার মনটা এমন অস্থির হলো কেন। কই, আগে তো কখনো এরকম মনে হয়নি। তবে কি? আগে আমার জানতে হবে দিদির সাথে ওর কি সম্পর্ক। দীপুকে আমি 2বার ফোন করেছিলাম, তখন সে আমার ফোন ধরেনি। পরে দীপু আমাকে ফোন করে বলল, ইতুর হাতের হাড় ভেঙেছিল,
হসপিটালের ডাক্তার সেটা সেট করে প্লাস্টার করে দিয়েছে। এখন সে বাড়িতে, আমি যেন বোনের সঙ্গে কথা বলি। আমি চেয়েছিলাম আরেকটু সময় সে কথা বলুক, কিন্তু ফোনটা সে কেটে দিয়েছিল। আরও 3 মাস পর যখন আমি দীপুর খুব কাছাকাছি চলে এসেছি, আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চাই, অথচ সে না বোঝার ভান করে থাকে। সেদিন তার সাথে দেখা করে যখন আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, সে বলল, চলুন আপনাকে গাড়িতে তুলে দিই। একটু রাগ করে বলেছিলাম, ইডিয়েট। সে একগাল হেসে আমার দিকে তাকিয়ে বলল, আমি সারা জীবন একজন ইডিয়েট হয়ে থাকতে চাই। বললাম, মানে? সে বলল, আসলে ইডিয়েটদের উপর থেকে দেখলে নদীর ঘোলা জলের মতন মনে হয়, কেউই আন্দাজ করতে পারে না সেই ঘোলা জলের তলা দিয়ে কতটা স্রোত বইছে। দীপুর কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, দীপু, তোমার কি খুব কষ্ট? দীপু সে কথার কোনো উত্তর না দিয়ে হাসি মুখে দরজাটা খুলে দিয়ে বলল, সাবধানে যাবেন। বুঝলাম দীপু আর কিছু বলবে না। আমি গাড়িতে স্টার্ট দিলাম। দীপুর শুধু চেহারাটাই সুন্দর ছিল না, তার স্বভাব, ভিতরকার জ্ঞান আমাকে আকৃষ্ট করত। আস্তে আস্তে এমন হলো, দীপুকে একদিন না দেখে তার সাথে কথা না বলে থাকতে পারতুম না। তাকে নিয়ে প্রায়ই অফিস কামাই করে কাছাকাছি এদিক সেদিক ঘুরতে যেতাম। মাঝে মধ্যে তার ঘরে গিয়ে গল্প কবিতা শুনতে শুনতে কখন যে রাত হয়ে যেত টেরও পেতাম না। এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন বোন ইতুর নজরে পড়ে গেলাম। সে সরাসরি আমাকে বলে বসলো, দীপুকে তার ভালো লাগে, তুই দীপুর লাইফ থেকে সরে যা। কথাটা শোনা মাত্র আমি তার গালে একটা থাপ্পড় দিতেই সে রাগে ক্ষোভে হিংস্র রূপ ধারণ করে বসলো। তারপর বাবাকে গিয়ে সমস্ত ঘটনা জানালো। বাবা সব শুনে আমার বংশ মর্যাদার কথা মনে করিয়ে দীপু কোথায় আর আমি কোথায় সেটা ভালো করে বুঝিয়ে দিলেন। সেই মুহূর্তে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। বংশ মর্যাদা নামক বুলডোজারটার চাপে দুরাত ভালো করে ঘুমাতে পারিনি। পরদিন রবিবার ছিল। ভাবলাম দীপুকে আমার বলা দরকার। ফোন করলাম সে কোথায় আছে জানতে। বলল আজ পার্সেল কম থাকায় 1 ঘন্টার মধ্যে ঘরে চলে যাবে। বললাম, ঠিক আছে, তুমি যাও, আমিও আসছি। ঘন্টা দেড়েক পরে আমি সিঁড়ি দিয়ে উঠে দীপুর ঘরের সামনে যখন এলাম, তখন দেখলাম দীপুর ঘরের মধ্যে একজন ভদ্রমহিলা দীপুর সঙ্গে কথা বলছে। পাশ কাটিয়ে ছাদে যেতে যেতে তাদের কথাবার্তার কিছুটা শুনতে পেলাম। ভদ্রলোক ভদ্রমহিলা চলে গেলে আমি ঘরে ঢুকে দেখলাম দীপু চোখ বন্ধ করে বসে আছে। একটু গলা দিয়ে আওয়াজ করলাম। দীপু চোখ মেলে তাকিয়ে বলল, বসুন। আমি চেয়ারটায় বসতে বসতে জিজ্ঞাসা করলাম, ভদ্রমহিলাকে? দীপু কিছু সময় চুপ করে থেকে বলল, আমার ছাত্রীর মা। জিজ্ঞাসা করলাম, ওনারা কী জন্য এসেছিলেন? দীপু জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমার ছাত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। কথাটা শুনে কি যে আমার হলো, আমি বলে ফেললাম, আমার যদি পালিয়ে যেতে ইচ্ছা করে? দীপু আমার দিকে তাকিয়ে হাসলো। আমার চোখটা আমার অজান্তে ভিজে উঠল। আমি বললাম, আমি মানুষ না। দীপু খুব গম্ভীর হয়ে গেল। সে বলতে লাগলো, আমার মাধ্যমিক পরীক্ষার আগে বাবার কাজ না থাকার জন্য মাঝে মধ্যে খাবার জুটত না। তখন অভাব কাকে বলে আমি খুব কাছ থেকে দেখেছিলাম। খিদেতে যখন খুব কষ্ট হতো তখন পড়ে পড়ে জল খেতাম আর ঢোক গিলতাম। সে সময় কেন জানি সব ছেড়ে ছুড়ে মনটা পালাই পালাই করত। তখন এই বলে মনকে শক্ত করতাম, যেভাবেই হোক আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবার ইচ্ছা পূরণ করতে হবে। আমার বাবা চাইতেন আমি মাস্টার হই। আজ আমি যথেষ্ট যোগ্য হয়েও স্বীকৃত কোনো স্কুল কলেজের মাস্টার হতে পারিনি। হয়েছি টিউশনি পড়ানোর মাস্টার। একটানা কথাগুলো বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অন্যদিকে তাকিয়ে সে আবার বলল, নিজের মনকে শক্ত করুন। আপনি একটা ভালো চাকরি করেন আর আমি একজন সামান্য ডেলিভারি ম্যান। তাছাড়া আপনার বাবা কখনোই মেনে নেবেন না। এখন আপনার ভালো লাগলেও পরে হয়তো আফসোস হবে, তার থেকে ভুলে যান। দীপুর কথাগুলো শুনে আমি চোখ মুছে বললাম, তুমি ঠিকই বলেছ, আমার মনকে শক্ত করা উচিত। সেই ছোটবেলা থেকে বাবা মা যা বলে এসেছেন তাই করেছি, এখনো করছি। কখনো নিজের মনের কথা শুনিনি। আজ মনে হয় আমার মনের কথা শোনা উচিত।
বলে দুপা এগিয়ে গিয়ে দীপুকে বুকে জড়িয়ে ধরে বললাম, তুমি আর একবার তোমার মনটাকে শক্ত করো। মাস্টারই না হোক, তোমাকে ব্যাংকিং পরীক্ষায় বসতে হবে। আমি জানি তুমি সেখানে উত্তীর্ণ হতে পারবে। প্রয়োজনে আমি তোমাকে গাইড করব। আগামীকাল আমি সব ছেড়ে তোমার এখানে চলে আসব। এখানেই কাল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। তুমি তৈরি থেকো।